নতুন বিজেপি সরকার কি একটু তাড়াহুড়ো করছে? অনেক প্রবীণ মানুষ, যাদেরকে আমি পলিটিক্যাল অবজারভার বলে মনে করি, যারা রাজনীতিকে বাইরে থেকে দেখেন এবং দেখে অনুসরণ করার চেষ্টা করেন, অনুধাবন করার চেষ্টা করেন, তাদের সঙ্গে কথা বলতে গিয়ে আমি দেখলাম অনেকেই মনে করছেন বেশ কিছু পদক্ষেপ নতুন সরকার করছে, কিন্তু হয়তো একটু বেশি তাড়াহুড়ো করছে, এরকম অনেকে ভাবছেন। কিন্তু আমি তাদের সঙ্গে আলোচনায় তাদের বোঝানোর চেষ্টা করেছি যে এটা অনেক সময় হয় স্ট্র্যাটেজি। ইনফ্যাক্ট যারা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ তারা জানেন, ধরুন কোনো একটা কোম্পানির টপ ম্যানেজমেন্টে কোনো বড় পরিবর্তন হলো, নতুন যারা দায়িত্ব নিলেন বা যিনি দায়িত্ব নিলেন তিনি বেশ কিছু চোখে পড়ার মতো পরিবর্তন করেন এবং অত্যন্ত কড়াভাবে সেই পরিবর্তনকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন, জাস্ট টু এনশিওর যে সাধারণ কর্মীদের ভেতরে এই বার্তাটা যেন চলে যায় যে ম্যানেজমেন্টে চেঞ্জ হয়েছে। সরকার পরিবর্তন অনেকটা সেরকম, এবং যেভাবে আগের সরকার কাজ করেছে তার সঙ্গে বর্তমান সরকারের কর্মপদ্ধতি অনেকটাই আলাদা হবে। এটা একদম শুরুতে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়াটা যে কোনো অ্যাক্টিভ গভর্নমেন্টের কাজ, অনেকেই এটা বলছেন। দেখুন, আমাদের না একটা অভ্যেস হয়ে গেছে এমন কিছু কাজ করতে যেগুলো যদি হিসেব করেন আইনত ঠিক নয়, যেগুলো যদি হিসেব করেন তাহলে ন্যায়তও ঠিক নয়, কিন্তু দীর্ঘদিন করে 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 এবং এটা নিয়ে সরকার প্রশাসন যেহেতু মাথা ঘামায় না, আমাদের মনে হতেই পারে যে এটা খুব স্বাভাবিক এবং এটা করা যায়, এটার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু নতুন একটা সরকার এসে যখন প্রতিটা পদক্ষেপে এই ধরনের কাজ, যেগুলো একটা প্র্যাকটিসে পরিণত হয়ে গেছে কিন্তু করা উচিত না ন্যায়ত এবং অবশ্যই আইনত, তারা এই পরিবর্তন করার চেষ্টা যদি একটু কড়াভাবে করেন আমাদের চোখে লাগতে পারে মনে হয় একটু বেশি তাড়াহুড়ো করা হচ্ছে। যেমন ধরুন, একটা বাড়ি বেআইনি হিসেবে চিহ্নিত হলো, আগুন লাগলো, মানুষের মৃত্যু হলো, তারপর খোঁজখবর নিয়ে দেখা গেল যে বাড়িটা কোনো স্যাংশন প্ল্যান নেই, সঙ্গে সঙ্গে সেখানে বুলডোজার পৌঁছে যাওয়া কয়েক ঘন্টার মধ্যে এবং সেই বাড়ি ভাঙার কাজ শুরু হয়ে যাওয়াটা অনেকে বলছেন বাংলার প্রেক্ষিতে তাড়াহুড়ো। এই জিনিস, এটাকে ইউপি মডেল বলছেন অনেকে, যোগীর মডেল, কিন্তু বাংলা তো ইউপি নয়, বাংলা উত্তরপ্রদেশ নয়, ফলে বাংলার প্রেক্ষিতে যেন একটু তাড়াহুড়ো। দেখুন, আমি আপনাদের একটা গল্প বলি। এই গল্পটা, যে ঘটনাটা এই গল্পের মধ্যে বলা হচ্ছে, সেই ঘটনাটা আমার সামনে ঘটেনি, আমি কিন্তু শুনেছি, কিন্তু যার মুখে শুনেছি তিনি খুব অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন এই ঘটনাটা এবং তিনিই গল্পটা বলেছেন। কলকাতা পৌরসভার মেয়র সুব্রত মুখোপাধ্যায় যাচ্ছিলেন গাড়িতে করে কোনো একটা রাস্তা দিয়ে, হঠাৎ করে দেখেন যে একজন নাগরিক তিনি রাস্তার ধারে যে ড্রেন রয়েছে সেখানে পেছন ফিরে দাঁড়িয়ে মূত্রত্যাগ করতে শুরু করেছেন। সুব্রত মুখার্জি ছিলেন, তার কাজকর্ম সবসময় হিসেব মেনে হতো না, তিনি করতেন না। তিনি গাড়িটা দাঁড় করিয়েছেন, ড্রাইভারকে বলে দাঁড় করিয়েছেন, দাঁড় করিয়ে তিনি দরজা খুলে নেমেছেন। ধুতি পাঞ্জাবি পরতেন সুব্রত মুখোপাধ্যায়, ধুতিটা একটু হাঁটুর কাছাকাছি তুলে তিনি পা টিপে টিপে সেই লোকটির পিছনে গিয়ে দাঁড়িয়েছেন এবং পেছন থেকে ক্যাট করে নাকি লাথি মেরেছেন, একদম পদাঘাত পশ্চাৎ দেশে। এই ঘটনা আমার চোখের সামনে দেখা নয়, কিন্তু সাংবাদিক সম্মেলনে এই গল্প খোদ সুব্রত মুখোপাধ্যায় করেছেন এবং সেই সাংবাদিক সম্মেলনে আমিও ছিলাম। আমি এই গল্প খোদ সুব্রত মুখোপাধ্যায়ের মুখে শুনেছি। তিনিও এই কথা বলেছেন যে ওই কাজটি যিনি করছেন তিনি মনে করছেন এটা করাই যায়, কারণ তিনি এটা করতে দেখেছেন বহু লোককে, তিনিও বহুবার করেছেন। এটা যে আইনত করা যায় না, এই ধারণাটাই, এই বোধটাই নেই। একটি বিশেষ সম্প্রদায়ের লোক রাস্তায় বসে নামাজ পড়েন, এখন এটা মনে হতেই পারে কি আছে, কতক্ষণের আর ব্যাপার, কিন্তু আপনি যদি মনে করেন আইন মেনে চলবে রাজ্য, তাহলে আইনত এটা করা যায় না। কিন্তু এতদিন ধরে এটা করে করে একটা প্র্যাকটিস তৈরি হয়ে গেছে এমন যে এটা খুব স্বাভাবিক। এবং ঈদের দিনে রেড রোডের ওপরে নামাজ, যেখানে খোলা ময়দান পড়ে রয়েছে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যদি খুব জায়গার অভাব হয় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেও আয়োজন করা যায় রাস্তাটাকে খোলা রেখে, কিন্তু রাস্তাতেই করা হবে, এরকম একটা প্র্যাকটিস। রাস্তাই প্রথম পছন্দ,
সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে পার্টিসিপেট করেছেন, ফলে প্র্যাকটিসটা এস্টাবলিশড হয়েছে। কারোর মনেই হয়নি যে এর মধ্যে কোনো আইনত কোনো প্রবলেম থাকতে পারে। ফলে এই সরকার আসার পর যখন বলা হয়েছে না, রাস্তায় কোথাও কোনো রাস্তার উপরে নামাজ পড়া হবে না, চলবে না, তখন এই সমস্যাটা তৈরি হয়েছে। যে সমস্যাটা তৈরি হয়েছিল রাজাবাজারে শুক্রবার, যে সমস্যাটা তৈরি হয়েছিল আসানসোলের ওই জাহাঙ্গীর মহল্লাতে। কিন্তু শেষ পর্যন্ত ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেও তো অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা জানেন যে বিষয়টা আইনত ঠিক হচ্ছে না। তারা ভূমিকা রেখেছেন, পুলিশকে একটা দৃঢ় অবস্থানে থাকতে দেখে শেষ পর্যন্ত তারা মেনে নিয়েছেন যে না, ঠিক আছে, রাস্তার ওপরে নামাজ পড়া হবে না। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে রাস্তা আটকে দুর্গাপুজোর সময়, বিশেষ করে কলকাতা শহরে আমি দেখেছি কালী পুজোর সময় অনেক প্যান্ডেল হয়। এখন রাস্তা মুক্ত রাখা যদি সরকারের পলিসি হয়, তাহলে কিন্তু আমাদের নজর সেদিকেও থাকবে যে সরকার সেক্ষেত্রেও আইন কি বলছে তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে কিনা। তবে এই সরকারের ধরন দেখে মনে হচ্ছে যে সরকার সেটাই করবে। আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি গত কয়েকদিনে, সরকার যখন অ্যাক্টিভ যে সবাই নিয়ম মেনে চলুন, যারা টু হুইলার চালাচ্ছেন হেলমেট পরতে হবে, রাস্তার ওপরে নামাজ পড়া বা যে কোনো ধরনের রিলিজিয়াস, রাস্তা আটকে রিলিজিয়াস পারফরমেন্স চলবে না, এরকম একাধিক পদক্ষেপ করা হয়েছে। ঠিক তেমনি মানুষও অ্যাক্টিভ হয়েছেন। কোথাও এখনো পর্যন্ত টোল প্লাজা চালু রাখা হয়েছে যেটাকে তাদের মনে হচ্ছে বেআইনি টোল প্লাজা, তারা তার ভিডিও করে ফেলছেন, তারা সেখানে গিয়ে প্রতিবাদ করছেন, যেটা আপনারা নিতে পারেন না, যেখানে মুখ্য সচিব সার্কুলার ইতিমধ্যেই জারি করেছেন যে এই ধরনের অবৈধ টোল প্লাজা বন্ধ থাকবে। এটা দেখে বোঝা যাচ্ছে যে সাধারণ মানুষও যেখানে এই ধরনের জিনিস দেখে কথা বলতেন না, চুপচাপ ব্যাপারটাকে মেনে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই তারা মনে করতেন উচিত বা এটাই ভালো, তারা কিন্তু এবার প্রতিবাদ করছেন। দেখুন, এই একটা বাড়ি বেআইনি চিহ্নিত হলো, সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে বুলডোজার ভাঙতে শুরু করলো। এটা নিয়ে অনেকেই কথা বলছেন বটে, এবং পরবর্তীতে যখন কলকাতা হাইকোর্ট এ ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে, তখনও অনেককে আমি দেখলাম তারা বলছেন যে হবেই, এটা তো আর উত্তরপ্রদেশ না, এখানকার মানুষ জানে কোথায় গিয়ে প্রতিবাদ করতে হয়, সেসব দিয়ে আদালত আছে ইত্যাদি। কিন্তু পার্টিকুলার এই ঘটনাটার কথা যদি বলেন, তিলজলার ওই বাড়িটি তো আইনি হয়ে যায়নি। মনে রাখবেন, কলকাতা হাইকোর্ট আপাত স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু এই সম্পর্কিত যাবতীয় কাগজপত্র সবাইকে জমা দিতে বলেছে। যারা এর প্রতিবাদ করছেন তাদেরকেও বলেছেন তাদের দিক থেকে এফিডেভিট জমা দিতে, সরকারকেও বলেছেন যে পুরসভার কাছ থেকে রিপোর্ট ইত্যাদি ওটা যে অবৈধ সেটাকে প্রমাণ করতে। এখন আলটিমেটলি এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে ওই বাড়িটি অবৈধ। খুব উল্লেখযোগ্য হচ্ছে আদালত ওই বাড়ির যারা বাসিন্দা তাদের পুনর্বাসনের কথা বলেনি। ধরুন একটা বেআইনি বাড়ি যদি তৈরি হয়ে থাকে, তাহলে সেই বেআইনি বাড়িতে যারা গিয়ে বাসস্থান নিজেদের তৈরি করলেন, তারা তো এটা জেনেই করেছেন যে এই বাড়িটা বেআইনি। কিন্তু তারা তাদের মানসিকতায় কি ছিল যে সব আইনি বেআইনি জানি না, এই বাড়িতে এখানে এসে কেউ কোনোদিন কোনো সরকার হস্তক্ষেপ করবে না। ওই বাড়িটা যখন তৈরি হয়েছে, ওটা কি ব্যাংক লোন নিয়ে তৈরি হয়েছে? কোনো ব্যাংক যখন লোন দেয় সমস্ত কাগজপত্র ভেরিফাই করে লোন দেয়। ওই বাড়িটি যে প্রমোটার বানিয়েছেন বা যিনি বানিয়ে থাকুন, তিনি কি তার বৈধ কাগজপত্র ব্যাংকে জমা দিয়ে ব্যাংক লোনে অ্যাপ্লাই করেছিলেন? আমি নিশ্চিত নই, কিন্তু এটা বলা যায় চোখ বুঝে যে এরকম কিছু হয়নি। যারা ওই বাড়িতে গিয়ে বাসস্থান কিনেছেন, তারা কি খোঁজ নিয়েছেন বাড়ির সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা? তারা এখন যদি বলেন যে আমরা অসহায়, আমরা কোথায় যাব, তাদের তো বলা উচিত যে আপনারা যখন ওইখানে গিয়ে বাসস্থানটা কিনলেন, নিজের ফ্ল্যাট বা যাই হোক, আপনারা খোঁজ নেবেন না যে যেখানে আমি এই টাকাটা ইনভেস্ট করছি সেই জায়গাটা আদৌ বৈধ কিনা? তারা মনেই করেছেন যে এখানে কেউ আসবে না, কোনো কথা হবে না এটা নিয়ে, কোনো সরকার খোঁজ নেবে না এই বাড়ি আইনি না বেআইনি। এই মানসিকতারই তো বদল দরকার, এবং সরকার যদি অ্যাক্টিভ হয়ে এই মানসিকতায় বদল আনতে পারে, সার্বিকভাবে গোটা শহরের, গোটা রাজ্যের তাতেই ভালো। সবাইকেই তো আইন মেনে চলতে হয়, শুধু আপনি আমি আইন মেনে চলবো, সে ও আইন মানবে না, ব্যাপারটা তো এরকম হতে পারে না। এবং একটা জিনিস খুব পরিষ্কার যে
ওই ঘটনা যখন ওখানে ঘটছে তখন সেখানে বিরোধী বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীকে দেখা গেছে। পরবর্তীতে সিপিএমের শতরূপ ঘোষকে ওখানে আমি দেখলাম ছবি, যে সেখানে তিনি পৌঁছেছিলেন কোর্টের অর্ডার হাতে। কিন্তু তৃণমূল কংগ্রেসের কাউকে দেখা যায়নি। দেখুন, আমি একবারও বলছি না যে সরকার যে ধরনের কাজ করছে, যতটা অ্যাক্টিভ সরকারকে লাগছে, এত অ্যাক্টিভ হতে গেলে ভুল হয় না। হতেই পারে কখনো কখনো সরকারের এই পদক্ষেপে কোথাও ভুল থাকবে, হয়তো অন্যায়ও থাকবে, তখন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে অন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে। যে ঘটনা তিলজলায় ঘটছে, কিছু মানুষ অসহায় হয়ে পড়ছেন, কিছু মানুষ বিপদের সামনে, অজানা ভবিষ্যতের সামনে পড়ছেন। তারাও এই রাজ্যেরই নাগরিক, তারাও হয়তো ভোট দিয়েছেন, নাগরিকত্ব নিয়ে তাদের হয়তো ডিসপিউটের মধ্যে নেই তারা, আমি ধরে নিচ্ছি। তো তাদের পাশেও তো রাজনৈতিক দলকে গিয়ে দাঁড়াতে হবে। সাধারণভাবে এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের ভূমিকাই খুব গুরুত্বপূর্ণ। আর প্রধান বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা সম্ভবত এখনও, আমি আগেই বলেছি আপনাদের, তারা প্রথমত তো হেরে যাওয়াটাকে মেনে নিতেই তাদের খুব অসুবিধা হচ্ছিল, এবং এখনও তারা ঘর সামলাতেই ব্যস্ত। অর্থাৎ তাদের সংগঠন কতটা অটুট থাকবে, তাদের যারা নেতা কর্মী তারা কে কতটা দলের সঙ্গে থাকবেন, এই সব বিষয়গুলোই তাদেরকে এখনও অনেকটা বিব্রত করে রেখেছে। তৃণমূল কংগ্রেসকে কিন্তু এই ধরনের জায়গায় দেখা যাচ্ছে না। তৃণমূল শীর্ষ নেতৃত্বের আরেকটা বড় সমস্যা হচ্ছে, কোথাও তো বেরোচ্ছেন, সেখানে জনতা তার পিছনে এসে চোর চোর বলে চিৎকার করছেন। এটা খুব গ্রহণযোগ্য বিষয় নয়। এ ব্যাপারে আমার ধারণা সরকারেরও পদক্ষেপ করা উচিত। যদি কোনো অভিযোগ থাকে তাহলে নিঃসন্দেহে পুলিশে কমপ্লেন করতে হবে, এফআইআর হবে, তার প্রেক্ষিতে পুলিশ ব্যবস্থা নেবে, আদালত আছে। এভাবে পাবলিকলি কাউকে হিউমিলিয়েট করা যেতে পারে না। আমার ধারণা এই ব্যাপারেও খুব নিশ্চিতভাবে ভারতীয় ন্যায় সংহিতাতে আইন আছে, যারা এটা করছেন তারাও কিন্তু আইন ভাঙছেন, এটা মনে রাখতে হবে। ধরুন, আরজি করের ঘটনা নিয়ে নতুন করে তদন্ত হচ্ছে এবং 3 জন আইপিএসকে সাসপেন্ড করে দেওয়া হলো। এটাও অনেকে বলছেন সরকারের ওভার অ্যাক্টিভিটি। 3 জন আইপিএসকে এইভাবে সাসপেন্ড করা যায় কিনা আমি জানি না, ভবিষ্যতে এই ব্যাপারে কি আইনি প্রভিশন আছে আরও স্পষ্ট হবে। যারা আইপিএস অফিসার তারাও আইন কানুন বোঝেন। কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন যে ওই আইপিএসদের কেউ নির্দেশ দিয়েছিলেন কিনা, এমনকি তৎকালীন মুখ্যমন্ত্রীও কোনো নির্দেশ দিয়েছিলেন কিনা, তাদের ফোন থেকে, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সেসব ডেটা আমরা চেক করব, সরকার চেক করবে, মানে যারা তদন্ত করছেন। এই তদন্তটা আরজি করের ঘটনার তদন্ত নয়, ক্রাইমটার তদন্ত সিবিআই করছে। এটা হচ্ছে সরকারের ভূমিকা, সরকারি যে মেশিনারি এই গোটা বিষয়টাকে হ্যান্ডেল করেছিল তাদের ভূমিকা নিয়ে তদন্ত। অনেকে এটাকে গুলিয়ে ফেলছেন যে সিবিআই তো করছেই, আবার সরকার কি তদন্ত করবে। সরকার যে তদন্তটা শুরু করেছেন সেই তদন্তটা হচ্ছে সরকারি যে আধিকারিকরা ইনভলভ ছিলেন, সরকারের অন্য যারা ব্যক্তি, সরকারি ব্যক্তি যারা ইনভলভ ছিলেন, তারা কতটা নিরপেক্ষ ছিলেন, তারা তাদের ভূমিকা কতটা যথাযথভাবে পালন করেছেন, এইটা দেখা। এবং সেই তদন্তের যাতে সব দিক ঠিক থাকে, যাতে সেখানে কোনো রকমভাবে কেউ ইনফ্লুয়েন্স করতে না পারেন, সেই জন্য 3 আইপিএস অফিসার যারা দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে বা ছিলেন আর কি, সঙ্গে সঙ্গে তাদের সাসপেন্ড করে দেওয়া হয়েছে, তাদের কোনো দায়িত্বে রাখা হয়নি। আগের মুখ্যমন্ত্রীর কথা বলছেন শুভেন্দু অধিকারী, তিনি তো জনতার রায় মুখ্যমন্ত্রীত্বের পদ থেকে সরে গেছেন বা সরে যেতে হয়েছে তাকে। ফলে এই তদন্তটা সরকার করছে, এটা সরকারের কাজ। কিন্তু সরকার যা করছে তার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তার মধ্যে প্রতিবাদযোগ্য যদি কোনো পদক্ষেপ থাকে, সেই প্রতিবাদ করার কাজটা অবশ্যই বিরোধী দলের। এবং বিরোধী দলের কোনো নেতা যদি মনে করেন রাস্তায় বেরোলেই লোকে চোর বলছে পেছন থেকে, সেই জন্য আমি রাস্তায় বেরোবো না, তাহলেও কিন্তু আমাদের রাজ্যের রাজনীতি এতে কিন্তু অ্যাফেক্টেড হবে। তৃণমূল কংগ্রেসের সামনে অন্য কতগুলো ইস্যু আছে বিরোধী হিসেবে তাদের অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে। আমার ব্যক্তিগত মত, প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটা আমূল পরিবর্তন আনতে হবে। হয়তো এই তিলজলার ঘটনায় তৃণমূল কংগ্রেসকে বা তৃণমূল কংগ্রেসের বড় না হোক মেজ স্তরের কোনো নেতাকে আমরা যে দেখতে পেলাম না, তার পেছনে এই কনফিউশনটা একটা বড় কারণ, যে তাদের যে রাজনীতির ধরন ছিল
যেখানে তৎকালীন মুখ্যমন্ত্রী সরাসরি দুধেল গাই ইত্যাদি বলে কন্ট্রোভার্সি তৈরি করেছিলেন, সে অ্যাপিজমেন্ট পলিটিক্স থেকে তৃণমূল কংগ্রেসকে হয়তো সরে আসতে হবে। বিশেষ করে এবারের বিধানসভায় যে ফল হয়েছে এবং হিন্দু ভোট এক জায়গায় হতে পারে না এরকম একটা ধারণা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আলটিমেটলি 26-এর নির্বাচনে ভুল প্রমাণিত হয়েছে। এই অবস্থায় কোনো রাজনৈতিক দল তাদের ওই আগেকার যে স্ট্র্যাটেজি, যেখানে অ্যাপিজমেন্ট পলিটিক্স যেটা সমালোচিত হচ্ছিল, সেখান থেকে হয়তো বিরোধী রাজনৈতিক দল হিসেবেও সরে আসতে হবে। এবং সেক্ষেত্রে কিভাবে তারা তাদের এই রাজনৈতিক ধরন পলিসির পরিবর্তন করবেন, সেটা হয়তো এখনো পর্যন্ত তারা সম্পূর্ণভাবে তৈরি করে উঠতে পারেননি, নিশ্চিত হতে পারেননি। ওটা হতেই পারে। বাম জমানায় তৃণমূল কংগ্রেসের বিরোধী ভূমিকা ছিল, কিন্তু মনে রাখতে হবে সেই রাজনীতিতে, বাম জমানার রাজনীতিতে সম্প্রদায়গত যে ইস্যুগুলো, সেগুলো বড় ইস্যু হতো না। সেখানে অন্য ধরনের ইস্যু বড় ইস্যুতে পরিণত হয়েছিল। জমির ইস্যু, সিঙ্গুর নন্দীগ্রামের মতো ঘটনা, বা তার আগে কেশপুর গড়বেতা, সবই রাজনৈতিক ছিল, সেখানে সম্প্রদায়গত ইস্যুগুলো গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আজকের যে রাজনীতি, যেখানে সরকারে বিজেপি, সেখানে কিন্তু সম্প্রদায়গত ইস্যু রাজনীতির অংশ হবে, অত্যন্ত স্বাভাবিকভাবেই হবে। এবং সেটা যদি হয়, তাহলে বিরোধী রাজনীতির ধরনটা কেমন হবে, বিরোধী রাজনীতির চেহারাটা কেমন হবে, এই সম্পর্কে যারা বিরোধী রাজনীতির নেতৃত্ব দেবেন তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে। এটাকে নিশ্চিতভাবে বলা যায় আগামী 5 বছরে পশ্চিমবঙ্গের সার্বিক রাজনীতির একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স হবে। এই কোয়ালিটেটিভ ডিফারেন্স যেমন একদিকে সরকারি দল তাদের তরফ থেকে হবে, শাসক দলের তরফ থেকে হবে, আর তারা অবশ্য তাদের এই রাজনীতির পরিচয় আমরা গত 4-5 বছর ধরে প্রকটভাবে পেয়েছি। অন্যদিকে বিরোধী রাজনীতি যারা করবেন, তাদের রাজনীতিতেও এই কোয়ালিটেটিভ চেঞ্জ আনতে হবে।